রক্তজবা প্রাসাদ। হুক, শুরুর আহ্বান। আপনি কি কখনো এমন কোনো বাড়িতে ঢুকেছেন যেখানে ঢোকার সাথে সাথে মনে হয়েছে বাড়িটা আপনাকে চিনে ফেলেছে? আজকের গল্পটা এমনই একটা বাড়ির। রাজশাহীর উত্তরে পদ্মার ভাঙনের কাছাকাছি এক গ্রামে দাঁড়িয়ে আছে সেই বাড়ি, ১০০ বছরের পুরনো এক জমিদার বাড়ি, যার নাম স্থানীয়রা দিয়েছে রক্তজবা প্রাসাদ। কারণ বাড়ির সামনের বাগানে যে জবা ফুলগুলো ফোটে সেগুলো নাকি অন্য কোথাও এত গাঢ় রঙে ফোটে না। এই গল্পে আপনি ৪ জন পুরুষ মানুষের চোখ দিয়ে দেখবেন একটা সত্যি ঘটনা। একজন তরুণ যে উত্তরাধিকার সূত্রে পেয়েছে এক অভিশপ্ত বাড়ি, একজন বৃদ্ধ যে ৫০ বছর ধরে বয়ে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর স্মৃতি, একজন তদন্তকারী যে বিশ্বাস করে প্রতিটা ভূতের গল্পের পেছনে লুকিয়ে থাকে একটা মানুষের কান্না, আর একজন যে আর এই পৃথিবীর মানুষ নয়। এই গল্প সত্যি না মিথ্যা তা আমি জানি না, কিন্তু যে গ্রামে এই বাড়িটা আছে সেখানে এখনও সন্ধ্যার পর কেউ ওই বাড়ির সামনে দিয়ে একা হাঁটে না। চলুন শুরু করা যাক। অর্ণবের দৃষ্টিকোণ, উত্তরাধিকার। আমার নাম অর্ণব রায়, বয়স ২৮। ঢাকায় একটা বিজ্ঞাপনী সংস্থায় গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করি। জীবনটা মোটামুটি সাধারণ ছিল। সকালে অফিস, রাতে নেটফ্লিক্স, মাসে একবার বন্ধুদের সাথে আড্ডা। এই জীবনে হঠাৎ একটা চিঠি এসে সব কিছু ওলটপালট করে দিল। বাবা কখনো তার বাবার কথা বলতেন না। ছোটবেলায় একবার জিজ্ঞেস করেছিলাম, দাদু কোথায়? বাবা শুধু বলেছিলেন, সেই বাড়ির নাম আর মুখে নিও না। তারপর থেকে আর কখনো সাহস করে জিজ্ঞেস করিনি। বাবা নিজেও মারা গেছেন আমার যখন ১৯ বছর বয়স, একটা সড়ক দুর্ঘটনায়। মা তার অনেক আগেই চলে গিয়েছিলেন। তাই যখন সুব্রত মিত্র ফোনে বললেন, আপনার দাদুর একমাত্র উত্তরাধিকারী আপনি, পুরো সম্পত্তি আপনার নামে, আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো প্রতারণা। কিন্তু কাগজপত্র দেখে বুঝলাম ব্যাপারটা সত্যি। রাজশাহীর সোনাডাঙ্গা গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি, প্রায় ৬ বিঘা জমি, আর একটা শর্ত, আমাকে অন্তত একবার নিজে গিয়ে বাড়িটা দেখতে হবে, তারপরই দলিল হস্তান্তর হবে। চিঠিটা এসেছিল একজন উকিলের কাছ থেকে, নাম সুব্রত মিত্র। লিখেছিলেন, আমার দাদু শশীভূষণ রায় গত সপ্তাহে মারা গেছেন। আমি তখন হতভম্ব হয়ে বসেছিলাম বেশ কিছুক্ষণ, কারণ আমি জানতামই না যে আমার কোনো দাদু বেঁচে ছিলেন। নরেশ কাকার দৃষ্টিকোণ, স্মৃতির ভার। আমার নাম নরেশ চন্দ্র, বয়স এখন ৭৫, কিন্তু কিছু কিছু স্মৃতি আছে যেগুলো বয়সের সাথে পুরনো হয় না, বরং যতদিন যায় তত বেশি জ্বালা করে, যেমন পুরনো ক্ষততে নতুন করে লবণ পড়ে। আমি যখন ১৫ বছরের কিশোর, তখন এই রায়বাড়িতে কাজ করতাম মালির সহকারী হিসেবে। বাড়ির মালিক ছিলেন জমিদার সুরেন্দ্রনাথ রায়, অর্ণববাবুর দাদুবাবু শশীভূষণ বাবুর বাবা। বিশাল বাড়ি, বিশাল সংসার। সুরেন্দ্রনাথ বাবুর ৪ ছেলে, শশীভূষণ, জিতেন্দ্রনাথ, বিনয় আর সবচেয়ে ছোট প্রণব। প্রণব দাদাবাবুর কথা আমার আজও মনে আছে, প্রতিটা খুঁটিনাটি। বয়স তখন ১৯ কি ২০, এমন একটা মুখ যেন সবসময় হাসি লেগে থাকত, কিন্তু চোখে থাকত একটা গভীর শান্ত বুদ্ধিমত্তা। বাড়ির সবচেয়ে ছোট ছেলে হওয়ায় সবাই তাকে একটু বেশিই আদর করত, আর সে নিজেও ছিল সবার আগে ছুটে আসার মানুষ যখনই কারো বিপদ হতো। আমি তখন বাগানে কাজ করতাম, আর প্রণব দাদাবাবু প্রায়ই এসে দাঁড়াতেন জানালার ধারে, জিজ্ঞেস করতেন, নরেশ, ওই জবা ফুলগুলো কবে ফুটবে? আমি বলতাম, শীতকালে দাদাবাবু। উনি হাসতেন, বলতেন, আমি অপেক্ষা করব। কিন্তু প্রণব দাদাবাবু সেই জবা ফুল ফোটা দেখে যেতে পারেননি। ১৯৭১ সাল, মার্চ মাসের শেষের দিক থেকে দেশে যা শুরু হয়েছিল তার আজ আমাদের গ্রামেও এসে পৌঁছেছিল। শহরের খবর আসত রেডিওতে, মানুষের মুখে মুখে। সুরেন্দ্রনাথ বাবুর মেজ ছেলে বিনয়দা তখন ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়তেন। মার্চের ২৫ তারিখের পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। জুন মাসের এক রাতে বিনয়দা হঠাৎ ফিরে এলেন। রোগা হয়ে গিয়েছিলেন, চোখে একটা অন্যরকম আগুন। আমি তখন রাতে বাড়ির পেছনের ঘরে ঘুমাতাম। সেই রাতে দেখেছিলাম বিনয়দা চুপি চুপি বাড়িতে ঢুকছেন, সাথে আরও ২ জন মানুষ। তাদের কাঁধে কি যেন ছিল, কাপড়ে মোড়ানো। আমি বুঝতে পেরেছিলাম ওগুলো অস্ত্র। সুরেন্দ্রনাথ বাবু প্রথমে রাজি হননি বাড়িতে এসব রাখতে, কিন্তু বিনয়দা বলেছিলেন, বাবা, এখন সময় হয়েছে পক্ষ নেওয়ার। আমরা যদি কিছু না করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সেই থেকে রায়বাড়ির উত্তর দিকের একটা গোপন কুঠুরিতে, যেটা আগে শস্য রাখার জন্য ব্যবহার হতো, বিনয়দা আর তার সঙ্গীরা মাঝে মধ্যে লুকিয়ে থাকতেন, অস্ত্র রাখতেন, রাতের অন্ধকারে বেরিয়ে যেতেন, আবার ফিরে আসতেন।
প্রণব দাদাবাবু ছিলেন তাদের সবচেয়ে বড় সাহায্যকারী। উনি রাতে খাবার পৌঁছে দিতেন, ওষুধ জোগাড় করতেন, এমনকি একবার একজন আহত মুক্তিযোদ্ধাকে নিজের হাতে সেবা করে সুস্থ করে তুলেছিলেন। আমি নিজের চোখে দেখেছি। আমি তখন ছোট ছিলাম, কিন্তু আমাকে বিশ্বাস করা হতো। আমি ছিলাম তাদের বার্তাবাহক। গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর পৌঁছে দেওয়া, কে কোথায় আছে জানানো, এসব আমার কাজ ছিল। অগাস্ট মাসের এক দুর্ভাগ্যজনক দিনে সব শেষ হয়ে গেল। আমাদের গ্রামে এক প্রতিদ্বন্দ্বী জমিদার ছিলেন, নাম কেশব চৌধুরী। সুরেন্দ্রনাথ বাবুর সাথে তার বহু বছরের জমি জিরাতের শত্রুতা ছিল, এমনকি একবার আদালত পর্যন্ত গড়িয়েছিল সেই বিবাদ। আর কেশব চৌধুরী হেরে গিয়েছিলেন। সেই থেকে তার বুকে একটা আক্রোশ পুষে রাখা ছিল। যুদ্ধের বিশৃঙ্খলা তাকে সেই পুরনো আক্রোশ মেটানোর একটা সুযোগ করে দিয়েছিল। সে নিজের কিছু ভাড়াটে লেঠেল আর অস্ত্রধারী লোক জোগাড় করেছিল। আইনের শাসন তখন প্রায় ছিলই না বললে চলে, আর যুদ্ধের নামে অনেক পুরনো শত্রুতাই সেই সময় রক্তের হিসেবে মেটানো হতো। কেশব চৌধুরী অনেক দিন ধরেই রায়বাড়ির দিকে নজর রাখছিল। সেদিন সন্ধ্যায় আমি বাগানে কাজ করছিলাম। হঠাৎ শুনলাম গাড়ির শব্দ। একাধিক গাড়ি বড় রাস্তা থেকে গ্রামের কাঁচা পথ ধরে এগিয়ে আসছে। আমি জানালা দিয়ে দেখলাম অস্ত্রধারী লোকজনের একটা দল, সাথে কেশব চৌধুরী নিজে এগিয়ে আসছে রায়বাড়ির দিকে। আমি দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে খবর দিলাম। বিনয়দা আর তার দুই সঙ্গী তখন সেই উত্তরের কুঠুরিতে ছিলেন। প্রণব দাদাবাবু তখনই সিদ্ধান্ত নিলেন। তিনি বিনয়দাদের বলেছিলেন পেছনের দরজা দিয়ে বেরিয়ে ধান ক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যেতে। আমি নিজে তাদের সেই পথে নিয়ে গিয়েছিলাম। কিন্তু প্রণব দাদাবাবু নিজে থেকে যান, কারণ বাড়িতে তখন জিতেন্দ্রনাথ দাদাবাবুর ছোট ছেলে গোপাল, বয়স মাত্র 2 বছর, একা ছিল ভেতরের ঘরে। আর জিতেন্দ্রনাথ দাদাবাবু তখন বাইরের বারান্দায় বাবার পাশে দাঁড়িয়ে। প্রণব দাদাবাবু বলেছিলেন, আমি গোপালকে ফেলে যেতে পারবো না নরেশ, তুই যা, ওদের নিরাপদে পৌঁছে দে। আমি সেই কথা মেনে চলে গিয়েছিলাম। এটাই আমার সবচেয়ে বড় অনুশোচনা আজও। আমি যখন ফিরে এসেছিলাম প্রায় 2 ঘন্টা পর, বাড়িটা তখন প্রায় ধ্বংসস্তূপ। সুরেন্দ্রনাথ বাবু আর জিতেন্দ্রনাথ দাদাবাবুকে গুলি করে মারা হয়েছিল সামনের বারান্দায়। খুঁজে পাওয়া যায়নি বিনয়দা আর অস্ত্র, তাই কেশব চৌধুরীর লোকজন রাগে ক্ষিপ্ত হয়ে যা পেয়েছে তাতেই আগুন লাগিয়েছিল, আর নিজেদের পুরনো শত্রুতার হিসেবও মিটিয়ে নিয়েছিল। প্রণব দাদাবাবুকে আমি খুঁজে পেয়েছিলাম উত্তরের সেই কোণার ঘরে, যে ঘরে এখন কেউ যায় না। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে তিনি লুকিয়েছিলেন, ছোট্ট গোপালকে বুকে চেপে ধরে একটা পুরনো আলমারির পেছনে। কেশব চৌধুরীর লোকজন তাকে খুঁজে বের করেছিল। আমি যা দেখেছিলাম সেই দৃশ্য বলার ভাষা আমার নেই, আর আমি বলতেও চাই না। শুধু এটুকু বলবো, প্রণব দাদাবাবু শেষ পর্যন্ত সেই ছোট্ট গোপালকে বাঁচিয়েছিলেন, নিজের শরীর দিয়ে আড়াল করে। গোপাল বেঁচে গিয়েছিল, প্রণব দাদাবাবু বাঁচেননি। আর সবচেয়ে নিষ্ঠুর ব্যাপার কি জানেন? তার শেষকৃত্যও ঠিক মতো হয়নি। সেই বিশৃঙ্খল ভয়ঙ্কর সময়ে লাশ সৎকারের মতো অবস্থাও ছিল না কারো। তাড়াহুড়ো করে বাড়ির পেছনের বাগানে ওই জবা ফুল গাছগুলোর নিচে একটা অস্থায়ী কবর দেওয়া হয়েছিল। কোনো মন্ত্র পড়া হয়নি ঠিক মতো, কোনো আচার পালন হয়নি। শুধু মাটি চাপা দিয়ে পালিয়ে গিয়েছিলাম আমরা সবাই, কারণ কেশব চৌধুরীর লোকজন তখনও আশেপাশে ছিল। সুরেন্দ্রনাথ বাবুর একমাত্র বেঁচে থাকা ছেলে শশীভূষণ বাবু, অর্ণব বাবুর দাদুবাবু, তখন শহরে পড়াশোনা করতেন, তাই বেঁচে গিয়েছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর তিনি ফিরে এসে বাড়ির দায়িত্ব নেন, আর ছোট্ট গোপালকে নিজের কাছে রেখে বড় করেছিলেন। কিন্তু তিনি আর কখনো আগের মানুষ ছিলেন না। প্রতিটা রাতে তিনি কোণার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু কখনো ভেতরে ঢুকতেন না। আমাকে বলেছিলেন একবার, নরেশ, আমি জানি প্রণব এখনো এই বাড়িতে আছে, আমি তার মুখোমুখি হতে পারি না, আমি তাকে বাঁচাতে পারিনি। বিনয়দা যুদ্ধের পরেও ফেরেননি, শোনা যায় ডিসেম্বরের শেষ দিকে যুদ্ধেই শহীদ হয়েছিলেন, যদিও তার দেহ কখনো পাওয়া যায়নি। আর কেশব চৌধুরী, যুদ্ধ শেষ হবার পর সে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। অনেক বছর পর শুনেছিলাম সে অন্য জেলায় নাম পাল্টে বসবাস করছে, ব্যবসা করে বড়লোক হয়েছে। তার কোনো বিচার হয়নি। এই কথাটা বলতে গিয়ে আজও আমার বুক জ্বলে ওঠে। অর্ণববাবু যখন আমাকে জিজ্ঞেস করলেন, তাহলে প্রণব এখনো এই বাড়িতে কেন আছে চাচা, 55 বছর হয়ে গেছে, আমি তাকে যা বলেছিলাম তা আমি বিশ্বাস করি পুরো মন থেকে। বাবু, যার মৃত্যু ঠিকমতো স্বীকৃতি পায় না, যার আত্মার শান্তির জন্য কোনো ঠিকঠাক আচার হয় না, সে আত্মা এই পৃথিবী ছেড়ে যেতে পারে না। প্রণব দাদাবাবু শুধু একটা ভয়ঙ্কর মৃত্যু পাননি, তিনি ন্যায় বিচারও পাননি। তার বলিদানের কথা কেউ জানে না, কেউ স্বীকৃতি দেয় না। আমার মনে হয় তিনি অপেক্ষা করছেন কারোর জন্য, যে তার গল্পটা শুনবে, তাকে মনে রাখবে, আর হয়তো তাকে ন্যায় এনে দেবে। অর্ণববাবু অনেকক্ষণ চুপ করেছিলেন, তারপর বললেন, চাচা, আমাকে সাহায্য করতে হবে। আমি জানতে চাই আসলে কি হয়েছিল। আর আমার মনে হয় প্রণব আমার সাহায্য চাইছেন। আমি তখন তাকে সাবধান করেছিলাম, বাবু, এই বাড়ির ব্যাপার এত সহজ না। প্রণব দাদাবাবু শুধু একা নন এই বাড়িতে, আর একটা কিছু আছে যেটা আমি ঠিক বুঝি না, কিন্তু যেটার উপস্থিতি আমি অনুভব করি। কিছু একটা রাগী, কিছু একটা যেটা কারো ভালো চায় না। অর্ণববাবু তখন জিজ্ঞেস করেছিলেন সেই কথাটা,
যেটা পরে পুরো ঘটনাকে নতুন দিকে নিয়ে গিয়েছিল। তাহলে আমাদের বিশেষজ্ঞ সাহায্য দরকার, তাই না চাচা? আমি একজনকে চিনি যে এসব নিয়ে কাজ করে। দেবাশিসের দৃষ্টিকোণ, তদন্ত শুরু। আমার নাম দেবাশিস সরকার, বয়স 34। 6 বছর ধরে অতৃপ্ত আত্মা নামে একটা ইউটিউব চ্যানেল চালাই, যেখানে আমি বাংলাদেশের বিভিন্ন পরিত্যক্ত ভুতুরে বলে পরিচিত বাড়িতে গিয়ে তদন্ত করি, ইএমএফ মিটার, নাইট ভিশন ক্যামেরা, ভয়েস রেকর্ডার নিয়ে। মানুষ আমাকে 2 ভাগে ভাগ করে দেখে। একদল বলে আমি প্রতারক, বাকিরা বলে আমি পাগল। সত্যিটা হলো আমি নিজেও জানি না আমি কোনটা। আমার শুরুটা হয়েছিল সাংবাদিকতা দিয়ে। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়েছিলাম, কিন্তু চাকরি খুঁজতে গিয়ে বুঝেছিলাম আসল খবরের চেয়ে মানুষ ভূতের গল্পে বেশি আগ্রহী। প্রথম যে বাড়িকে আমি তদন্ত করতে গিয়েছিলাম সেটা ছিল পুরান ঢাকার একটা পরিত্যক্ত বাড়ি। সেখানে যা রেকর্ড হয়েছিল আমার ক্যামেরায়, তা দেখার পর থেকে আমি আর সহজে ঘুমাতে পারি না। কিন্তু সেই ভয়টাই আমাকে টেনে নিয়ে গেছে এই কাজে, বছরের পর বছর। অর্ণবের ফোনটা পেয়েছিলাম একটা মঙ্গলবার রাতে। ও আমার চ্যানেলের নিয়মিত দর্শক ছিল, একবার একটা ভিডিওতে কমেন্টও করেছিল। ফোনে ওর গলা কাঁপছিল। দেবাশিস ভাই, আমার একটা বাড়িতে, আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, কিন্তু আমার মনে হচ্ছে বাড়িটা সত্যিই ভুতুরে। আমি 6 বছরে অনেক বাড়ি কথাটা শুনেছি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পুরনো বাড়ি, ইঁদুরের শব্দ, কল্পনাপ্রবণ মন, ব্যাস। কিন্তু অর্ণব যখন বাড়ির নাম বলল, রক্তজবা প্রাসাদ, সোনাডাঙ্গা গ্রাম, আমার কেমন যেন গা ছমছম করে উঠল। কারণ এই নামটা আমি আগেও শুনেছিলাম, বছর 3 আগে, যখন একজন লোকাল হিস্টোরিয়ানের সাথে কথা বলছিলাম মুক্তিযুদ্ধকালীন গ্রামীণ ঘটনাবলী নিয়ে গবেষণার সময়। তিনি একবার নাম নিয়েছিলেন এই বাড়ির, বলেছিলেন ওইখানে কিছু একটা অসমাপ্ত থেকে গেছে, ইতিহাসের পাতায়ও নাই। আমি আমার 2 জন সহকারী, বিপ্লব আর তমাল, নিয়ে সোনাডাঙ্গা পৌঁছালাম 3 দিন পর। অর্ণব আর নরেশ চাচা গেটে দাঁড়িয়েছিলেন আমাদের জন্য অপেক্ষা করে। প্রথম দেখাতেই বুঝলাম নরেশ চাচা আমাদের আশাটা পুরোপুরি পছন্দ করেননি। তার চোখে একটা সতর্কতা ছিল, প্রায় বিরক্তির কাছাকাছি। বাড়িতে ঢুকে আমার প্রথম কাজ ছিল পুরো জায়গাটা ঘুরে দেখা, বেসলাইন রিডিং নেওয়া, তাপমাত্রা, ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, লেভেল, বাতাসের চাপ। বেশিরভাগ ঘরেই স্বাভাবিক রিডিং পেলাম, কিন্তু যখন আমরা দোতলার কোণার ঘরের সামনে এলাম, আমার ইএমএফ মিটার হঠাৎ পাগলের মতো বিপ করতে শুরু করল। লাল বাতি জ্বলে উঠল সবগুলো। এটা স্বাভাবিক না, আমি বললাম। বিপ্লবকে ইশারা করলাম থার্মাল ক্যামেরা রেডি করতে। কোনো তারের লাইনও তো নেই এদিকে। দরজা খোলার আগে আমি অর্ণবকে জিজ্ঞেস করেছিলাম বাড়ির ইতিহাস সম্পর্কে যা যা জানে। ও নরেশ চাচার বলা গল্পটা সংক্ষেপে বলল। প্রণব, 1971, কেশব চৌধুরী। শুনতে শুনতে আমার মনে হচ্ছিল এটা আমার দেখা সবচেয়ে জটিল আর সবচেয়ে করুণ কেসগুলোর একটা হতে চলেছে। আমরা যখন দরজা খুললাম, ঘরের ভেতরটা ছিল একদম স্বাভাবিক। একটা পুরনো খাট, একটা আলমারি, দেয়ালে ফাটল ধরা, জানালার পর্দা ছেঁড়া। কিন্তু ঘরে ঢোকার সাথে সাথে তাপমাত্রা হঠাৎ 7-8 ডিগ্রি নেমে গেল, থার্মাল ক্যামেরায় দেখা গেল। আমরা সেই রাতে সেখানে বসে গেলাম আমাদের যন্ত্রপাতি নিয়ে। রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত জিনিস ঘটতে শুরু করল। প্রথমে একটা ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন, ইভিপি রেকর্ডার, যেটা মানুষের কানে শোনা যায় না এমন ফ্রিকোয়েন্সিও ধরে রাখে, সেখানে একটা শব্দ ধরা পড়ল, যা পরে আমরা প্লেব্যাক পড়ে শুনেছিলাম। একটা ভাঙ্গা দুর্বল কণ্ঠ বলছিল, গোপাল নিরাপদে আছে। অর্ণবের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল সেটা শুনে। গোপাল তো সেই বাচ্চাটার নাম যাকে প্রণব বাঁচিয়েছিল। ও ফিসফিস করে বলল। মধ্যরাতের কিছু পরে আমার অভিজ্ঞতায় প্রথমবারের মতো এত তীব্র কিছু ঘটল। ঘরের আলমারির দরজা, যেটা আমরা নিজেরাই বন্ধ করে দেখেছিলাম কয়েকবার, নিজে থেকে খুলে গেল, ধীরে ধীরে ক্যাচ ক্যাচ শব্দ করে। আমরা সবাই ক্যামেরা ঘুরিয়ে দিলাম সেদিকে। আলমারির ভেতরে কিছুই ছিল না, শুধু ধুলো আর পুরনো কাপড়ের টুকরো। কিন্তু ঠিক তখনই তমাল, যে দরজার কাছে দাঁড়িয়ে নাইট ভিশন ক্যামেরা ধরেছিল, হঠাৎ চিৎকার করে উঠল, কিছু একটা আমার পাশ দিয়ে হেঁটে গেল। আমি ক্যামেরার ফুটেজ পরে বহুবার রিভিউ করেছি। ওই মুহূর্তে তমালের পাশ দিয়ে সত্যি একটা অস্পষ্ট কুয়াশার মতো ছায়া নড়ে গিয়েছিল, মানুষের আকৃতির, কিন্তু স্পষ্ট নয়। এটা আমার 6 বছরের ক্যারিয়ারে সবচেয়ে বিশ্বাসযোগ্য ফুটেজগুলোর একটা। কিন্তু যেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেটা ঘটল তার কিছুক্ষণ পরে। আমরা যখন সবাই একটু ধাতস্থ হয়ে বসেছি, ঘরের তাপমাত্রা হঠাৎ আরও নেমে গেল, আর সাথে সাথে একটা অন্যরকম অনুভূতি, যেন ঘরের দ্বিতীয় কোনো উপস্থিতি এসেছে, যেটা প্রথমটার চেয়ে অনেক বেশি ভারী, অনেক বেশি রাগী। ইএমএফ মিটার তখন আর বিপ করছিল না, সেটা একদম স্থির হয়ে গিয়েছিল, যেন যন্ত্রটাই কাজ করা বন্ধ করে দিয়েছে। আমার অভিজ্ঞতা বলে এটা ভালো লক্ষণ না। যখন একটা পরিচিত প্যাটার্ন হঠাৎ বদলে যায়, তার মানে কিছু একটা নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে পরিবেশের। তখনই ঘরের ভেতর থেকে একটা গর্জনের মতো শব্দ শোনা গেল, মানুষের গলা নয়, বরং যেন কেউ পাথরের ওপর পাথর ঘষছে। আমরা সবাই দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা তখন বন্ধ হয়ে গিয়েছিল, যদিও আমরা কেউ বন্ধ করিনি।
আমি তখন যা করেছিলাম তা আমার প্রশিক্ষণের অংশ। শান্ত থাকা, উচ্চস্বরে কথা বলা, উপস্থিতিকে সরাসরি সম্বোধন করা। আমরা তোমার ক্ষতি করতে আসিনি, আমি বলেছিলাম, গলা যতটা সম্ভব দৃঢ় রেখে। আমরা প্রণবের সাহায্য করতে এসেছি। যদি তুমি প্রণব না হও তাহলে তুমি কে? কয়েক সেকেন্ডের জন্য সব শান্ত হয়ে গিয়েছিল। তারপর দরজাটা হঠাৎ নিজে থেকে খুলে গেল, আর ঘরের ভেতরের ঠান্ডা ভাবটাও কেটে গেল ধীরে ধীরে, যেন কিছু একটা পিছিয়ে গেছে সাময়িকভাবে। সেই রাতের পর আমরা সবাই নিচে বসে ফুটেজ রিভিউ করছিলাম। কেউ কথা বলছিল না বেশিক্ষণ। শেষে আমি অর্ণবকে বললাম, এই বাড়িতে 2টা উপস্থিতি আছে, আমি নিশ্চিত। একটা প্রণব, যে তোমার সাহায্য চাইছে, যে ভয় দেখাচ্ছে না, শুধু যোগাযোগ করার চেষ্টা করছে। আর আরেকটা যেটা রাগে ভরা, আর যেটা প্রণবকে এখনও আটকে রাখতে চাইছে। মানে কি বলতে চাইছেন? অর্ণব জিজ্ঞেস করল। আমি তখন বলেছিলাম যে আমি বহু কেসে দেখেছি, কখনো কখনো যে অন্যায় করে সে নিজেও মুক্তি পায় না। যদি কেশব চৌধুরী সে রাতে এমন কিছু করে থাকে যা তার নিজের আত্মাকেও এই জায়গায় বেঁধে রেখেছে, তার শরীর মারা গেলেও, তাহলে হয়তো সেই আত্মাটাই এখনও এই বাড়িতে ঘোরাফেরা করছে, প্রণবের আত্মাকে শান্তি পেতে দিচ্ছে না, যেন অপরাধী এখনও তার শিকারকে ছাড়ছে না, মৃত্যুর পরেও। ঘরের ভেতর তখন একটা দীর্ঘ নীরবতা নেমে এসেছিল। নরেশ চাচা, যিনি এতক্ষণ চুপ করে বসেছিলেন, হঠাৎ বললেন, আমি এই কথাটাই সন্দেহ করতাম সারা জীবন, কিন্তু বলার সাহস পাইনি। আমি জানতাম এই তদন্ত শুধু ক্যামেরা আর যন্ত্রপাতি দিয়ে শেষ হবে না। আমাদের প্রণবের পুরো গল্পটা জানতে হবে, তার নিজের মুখ থেকে, যদি সেটা সম্ভব হয়। আর তার জন্য আমাদের এমন কিছু খুঁজে বের করতে হবে যা এতদিন কেউ খুঁজে দেখেনি। পরদিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম বাড়ির প্রতিটা কোণ খুঁজে দেখব, পুরনো চিঠি, ডায়েরি, যে কোনো কিছু যা আমাদের সত্যের কাছে পৌঁছাতে সাহায্য করবে। প্রণবের দৃষ্টিকোণ। ডায়েরির পাতা। আমার নাম প্রণব। আমার বয়স যখন থেমে গিয়েছিল তখন আমি 19 বছরের। 55 বছর হয়ে গেছে। আমি সময়টা গুনি না আর, কারণ সময় এখানে অন্যরকম করে চলে। কখনো এক মুহূর্ত মনে হয় 1 শতাব্দীর মতো লম্বা, আবার কখনো 50 বছর কেটে যায় এক নিঃশ্বাসে। আমি জানি না তোমরা এটা বুঝবে কিনা, আমি নিজেও প্রথম বুঝিনি। আমাকে যখন খুঁজে পেয়েছিল আমার ভাইপো গোপালকে বাঁচানোর সেই রাতে, আমার শেষ চিন্তাটা ছিল খুব সাধারণ, ও বেঁচে গেছে তো। তারপর সব অন্ধকার হয়ে গিয়েছিল, কিন্তু অন্ধকারটা পুরোপুরি শেষ হয়নি। আমি জেগে উঠেছিলাম আবার, কিন্তু আমার শরীর ছিল না, শুধু একটা অনুভূতি, যেন আমি এই ঘরের দেয়ালের সাথে মিশে গেছি, যেন এই বাড়িটাই এখন আমার শরীর। আমার বাবা সুরেন্দ্রনাথ একবার বলেছিলেন আমাকে ছোটবেলায়, যার মৃত্যুর সময় হৃদয়ে কোনো অসমাপ্ত কাজ থেকে যায় তার আত্মা সহজে পার হতে পারে না। আমি তখন হেসেছিলাম, বলেছিলাম, বাবা এসব তো ঠাকুমার গল্প। আজ আমি জানি বাবা মিথ্যে বলেননি। আমার অসমাপ্ত কাজটা ছিল 2টা। প্রথমটা, আমি জানতে চেয়েছিলাম গোপাল বেঁচে ছিল কিনা। বছরের পর বছর আমি অপেক্ষা করেছি, দেখেছি এই বাড়ির মানুষজন আসা যাওয়া করছে, কিন্তু কেউ আমাকে দেখতে পেত না, শুনতে পেত না। যতদিন না নরেশ বড় হয়ে এই বাড়ির দায়িত্ব নিল, আর আমি বুঝতে পারলাম ও আমাকে অনুভব করতে পারে, যদিও দেখতে পায় না। আমি তার স্বপ্নে বহুবার এসেছি, চেষ্টা করেছি বলতে, গোপাল কোথায়? কিন্তু ভাষা এখানে অন্যরকম। স্বপ্নে সব কিছু ভেঙে যায়, বিকৃত হয়ে যায়। আমার ভাই শশীভূষণ যখন ফিরে এলো যুদ্ধের পর, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম বহুবার, চেষ্টা করেছি তাকে বলতে, গোপাল আমার কারণে বেঁচেছে, তুমি ওকে যত্ন করো, ওকে ভালোবাসো আমার হয়ে। আমি জানি না শশীভূষণ কতটা বুঝেছিল, কিন্তু আমি দেখেছিলাম সে গোপালকে নিজের ছেলের মতো বড় করেছে। এটা আমাকে শান্তি দিয়েছিল কিছুটা হলেও। গোপাল বড় হয়েছিল, বিয়ে করেছিল, নিজের সংসার হয়েছিল অন্য শহরে। আমি তার সেই যাত্রাটা দূর থেকে অনুভব করতে পেরেছিলাম, কারণ যতদিন সেই বাড়ির সাথে সংযুক্ত ছিল রক্তের সম্পর্কে, ততদিন আমি তার অস্তিত্ব টের পেতাম। যেদিন সে নিজের ঘরে শান্তিতে মারা গিয়েছিল বার্ধক্যে, বহু বছর আগে, আমি প্রথমবারের মতো এক ধরনের মুক্তি অনুভব করেছিলাম। আমার প্রথম অসমাপ্ত কাজ শেষ হয়েছিল, কিন্তু দ্বিতীয়টা এখনো বাকি। আমাকে যে মেরেছিল, সেই রাতে সে শুধু আমাকে মারেনি, সে আমার সাথে যা করেছিল তার মধ্যে ছিল এমন একটা নিষ্ঠুরতা, এমন একটা ঘৃণা যা সাধারণ মানুষের মধ্যে থাকে না। আর মৃত্যুর পরেও আমি অনুভব করেছি সেই ঘৃণাটাই বাড়িতে রয়ে গেছে, আমার সাথে বাঁধা, যেন 2টা সুতো একসাথে জট পাকিয়ে গেছে। আমি বহু বছর ধরে বুঝতে পারিনি এটা কি, কিন্তু ধীরে ধীরে বুঝেছি কেশব চৌধুরী নিজেও এই বাড়ির সাথে বাঁধা পড়ে গিয়েছিল সেই রাতের কাজের কারণে। তার শরীর হয়তো অন্য জেলায় বহু বছর বেঁচে ছিল, বৃদ্ধ বয়সে সেখানেই মারা গেছে, কিন্তু তার আত্মার একটা অংশ, সবচেয়ে অন্ধকার অংশটা, সেই রাতেই এই বাড়িতে আটকে পড়ে গিয়েছিল। যখন সে শারীরিকভাবে মারা যায়, সেই আটকে পড়া অংশটাই এখানে সম্পূর্ণভাবে ফিরে আসে, শক্তিশালী হয়ে, আরও অন্ধকার হয়ে। আমি অনুভব করি এই বাড়ির প্রতিটা কোণে। সে চায় না এই বাড়ির কেউ শান্তি পাক, সে চায় না সত্যিটা কখনো প্রকাশ পাক,
কারণ যতদিন সত্যিটা লুকানো থাকবে ততদিন সেও এখানে থেকে যাবে, নিজের অপরাধকে আড়াল করে, আর আমাকেও আটকে রাখবে তার সাথে, যেন আমার মুক্তি তার শাস্তি এড়ানোর সাথে জড়িয়ে আছে। আমি এতদিন চেষ্টা করেছি অনেককে সাবধান করতে, দূরে সরিয়ে দিতে, এই ভেবে যে যদি কেউ এই বাড়িতে না আসে তাহলে সেই অন্ধকার শক্তিটাও কারো ক্ষতি করতে পারবে না। কিন্তু যখন অর্ণব প্রথম এই বাড়িতে পা রাখল, আমি অন্যরকম কিছু অনুভব করলাম। আমি অনুভব করলাম ও আমার রক্তের মানুষ, ও আমার ভাই শশীভূষণের নাতি। আর আমার মনে হলো হয়তো এটাই সেই সময় যখন সত্যিটা প্রকাশ পাওয়া দরকার। আমার ডায়েরিটা, হ্যাঁ, আমি একটা ডায়েরি লিখতাম, লুকিয়ে রাখতাম কোণার ঘরের মেঝের নিচে একটা গোপন কুঠুরিতে, যেটা শুধু আমি আর বিনয় জানতাম। সেই ডায়েরিতে আমি লিখে রেখেছিলাম সবকিছু, কে কে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল, কিভাবে অস্ত্র লুকানো হতো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেশব চৌধুরীর নাম, তার সেই রাতের ভূমিকার প্রমাণ, এমনকি তার নিজের হাতে লেখা একটা হুমকির চিঠিও, যেটা সে আমার বাবাকে পাঠিয়েছিল যুদ্ধ শুরুর কয়েক মাস আগে, জমি নিয়ে বিবাদের সময়। সেই চিঠি প্রমাণ করে তার আক্রমণ কোনো যুদ্ধকালীন দুর্ঘটনা ছিল না, এটা ছিল পরিকল্পিত ব্যক্তিগত প্রতিশোধ, যুদ্ধের আড়ালে লুকানো একটা হত্যাকাণ্ড। আমি চেষ্টা করেছি বহুবার সেই ডায়েরির কথা জানাতে, নরেশকে স্বপ্নে, শশীভূষণকে ইশারায়, কিন্তু কখনো সফল হইনি। আমার শক্তি সীমিত, আমি শুধু ছায়া নাড়াতে পারি, তাপমাত্রা বদলতে পারি, মাঝে মধ্যে দুই একটা শব্দ ফিসফিস করতে পারি, যখন কেউ যথেষ্ট কাছে থাকে, যথেষ্ট মনোযোগ দেয়। যেদিন আমি দেবাশিসের কণ্ঠ শুনলাম, যে সরাসরি আমাকে সম্বোধন করল, তুমি কে, সেদিন আমি অনুভব করলাম বহু বছর পর প্রথমবারের মতো কেউ সত্যিই শুনতে চাইছে। কিন্তু সেই মুহূর্তেই আমি অনুভব করলাম কেশবের উপস্থিতিও জেগে উঠল, আমার চারপাশে ঘিরে ধরল, আমাকে চুপ করিয়ে দিল। আমার সময় কম, প্রতিবার যখন কেউ এই বাড়িতে সত্যের কাছাকাছি পৌঁছায়, কেশবের উপস্থিতি আরও শক্তিশালী হয়ে ওঠে, আরও বিপজ্জনক হয়ে ওঠে। আমি ভয় পাই এবার হয়তো সে শুধু আমাকে আটকে রাখবে না, বরং যারা সত্য খুঁজছে তাদেরও ক্ষতি করার চেষ্টা করবে। আমাকে একটা পথ খুঁজে বের করতে হবে, অর্ণবকে সেই ডায়েরির কথা জানানোর, মেঝের নিচে সেই গোপন কুঠুরির কথা জানানোর। আর তার জন্য আমার মনে হয় আমাকে সবচেয়ে বেশি শক্তি জড়ো করতে হবে যা আমি কখনো জড়ো করেছি। হয়তো এটাই শেষ সুযোগ। সম্মিলন, রাত্রিকালীন অনুসন্ধান, অর্ণবের দৃষ্টিকোণ। পরদিন সকালে আমরা কোণার ঘরের মেঝে খুঁজে দেখার সিদ্ধান্ত নিলাম। দেবাশিস ভাই বলেছিলেন অনেক পুরনো বাড়িতে গোপন কুঠুরি থাকে, বিশেষ করে যেসব বাড়িতে মুক্তিযোদ্ধার সময় অস্ত্র বা মানুষ লুকানো হতো। মেঝের কাঠ পরীক্ষা করে দেখা দরকার। নরেশ চাচা প্রথমে দ্বিধায় ছিলেন, বাবু, আমি জানি ওই ঘরে বিপজ্জনক কিছু আছে, আমার ভয় হয়। কিন্তু আমি তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, চাচা, প্রণব দাদাবাবু 55 বছর ধরে অপেক্ষা করছেন, আমরা যদি এখন পিছিয়ে যাই তাহলে হয়তো আর কখনো সাহস পাব না। আমরা তিনজন, আমি, দেবাশিস হয় আর নরেশ চাচা, উঠলাম কোণার ঘরে। বিপ্লব আর তমাল নিচে ক্যামেরা মনিটর করছিল, সরাসরি রেকর্ড করছিল যা যা হচ্ছে। ঘরে ঢুকতেই আমি অনুভব করলাম একটা পরিচিত ঠান্ডা ভাব, কিন্তু এবার তার সাথে অন্যরকম কিছু মিশেছিল, যেন একটা চাপা উত্তেজনা, দুইটা ভিন্ন শক্তির মধ্যে টানাপোড়েন। আমরা মেঝের কাঠ পরীক্ষা করতে শুরু করলাম, একটা একটা করে চাপ দিয়ে দেখছিলাম কোনটা আলগা কিনা। প্রায় আধ ঘন্টা খোঁজাখুঁজির পর আলমারির ঠিক নিচে একটা কাঠের পাটাতন হালকা নড়ে উঠল আমার হাতের চাপে। আমি আর দেবাশিস ভাই মিলে সেটা তুলে ফেললাম, আর নিচে দেখা গেল একটা সরু কুঠুরি, মাত্র 1 হাত গভীর, কিন্তু তার ভেতরে একটা মরচে ধরা টিনের বাক্স। আমি বাক্সটা তুলতেই ঘরের তাপমাত্রা হঠাৎ ভয়ঙ্করভাবে নেমে গেল। জানালার পর্দা প্রবল বাতাসে উঠতে শুরু করলো, যদিও জানালা বন্ধ ছিল। আলমারির দরজা সজোরে খুলে গেল, বন্ধ হলো, আবার খুলে গেল বারবার, যেন কেউ প্রচণ্ড রাগে সেটা নাড়াচ্ছে। নরেশ চাচা চিৎকার করে বললেন, সে জেগে উঠেছে, কেশব চৌধুরী জেগে উঠেছে। দেবাশিস ভাই তখন নিজের সরঞ্জাম ফেলে আমার সামনে এসে দাঁড়ালেন, প্রায় আমাকে আড়াল করার ভঙ্গিতে। অর্ণব, বাক্সটা শক্ত করে ধরে রাখো, যাই হোক না কেন ছেড়ো না। ঘরের ভেতর তখন একটা গর্জন শোনা যাচ্ছিল, এবার আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি ভয়ঙ্কর, মানুষের গলার মতো, কিন্তু বিকৃত, যেন অনেকগুলো স্বর একসাথে মিশে গেছে। আমি ঘরের কোণায় তাকালাম, আর সেখানে দেখলাম একটা ছায়া, কালো ঘন, মানুষের আকৃতির, কিন্তু তার চোখের জায়গায় শুধু 2টা লাল আলোর বিন্দু। আমার শরীর অবশ হয়ে গিয়েছিল ভয়ে, কিন্তু ঠিক তখনই ঘরের অন্য কোণে আর একটা উপস্থিতি অনুভব করলাম, আগের রাতের সেই কুয়াশার মতো ছায়া, কিন্তু এবার সেটা যেন আরো স্পষ্ট, আরো দৃঢ়। আর সেই ছায়ার ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, দুর্বল কিন্তু স্পষ্ট, অর্ণব, বাক্সটা বাইরে নিয়ে যাও, ও তোমাকে থামাতে চাইবে। দেবাশিসের দৃষ্টিকোণ,
আমি 6 বছরে যা কিছু দেখেছি তার মধ্যে এই মুহূর্তটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে অবিশ্বাস্য। ঘরের ভেতর দুইটা শক্তি একে অপরের মুখোমুখি, একটা রক্ষা করতে চাইছে, একটা ধ্বংস করতে চাইছে। কালো ছায়াটা, যাকে আমি এখন নিশ্চিত হয়েছিলাম কেশব চৌধুরীর অবশিষ্টাংশ, এগিয়ে আসতে শুরু করলো অর্ণবের দিকে। আমি চিৎকার করে বললাম, নরেশ চাচা, দরজা খুলে রাখুন, অর্ণব দৌড়াও। কিন্তু অর্ণব জমে গিয়েছিল, যেন পা নড়ছিল না তার। আমি নিজের প্রশিক্ষণ থেকে জানতাম এই মুহূর্তে ভয় পেয়ে জমে যাওয়াটাই সবচেয়ে বিপজ্জনক। আমি এগিয়ে গিয়ে অর্ণবের কাঁধ ধরে ঝাঁকি দিলাম, অর্ণব আমার কথা শোনো, ওই বাক্সটা প্রণবের ন্যায় বিচার, তুমি ওটা হারাতে পারো না। ঠিক তখনই ঘরের ভেতরের কুয়াশার মতো ছায়াটা, প্রণব এগিয়ে এলো কালো ছায়াটার সামনে, নিজেকে আড়াল করে দাঁড়ালো অর্ণব আর কেশবের মাঝখানে। দুইটা শক্তি সংঘর্ষে জড়িয়ে পড়ল। ঘরের ভেতর একটা প্রচন্ড বাতাসের ঝাপটা তৈরি হলো, জানালার কাঁচ ফেটে গেল, একটা আলমারি উল্টে পড়ে গেল মেঝেতে। আমি চিৎকার করে বললাম, এখনই সময়, বেরিয়ে যাও। নরেশ চাচা অর্ণবের হাত ধরে টেনে নিয়ে গেলেন দরজার দিকে। আমি শেষবারের মতো ঘুরে তাকালাম আর দেখলাম কুয়াশার ছায়াটা, প্রণব কালো ছায়াটাকে জড়িয়ে ধরে আছে, যেন নিজের সবটুকু শক্তি দিয়ে তাকে আটকে রাখছে, যাতে আমরা পালাতে পারি। নরেশের দৃষ্টিকোণ। আমরা নিচে নেমে এলাম হাঁপাতে হাঁপাতে। অর্ণব বাবুর হাতে তখনও সেই মূর্ছে ধরা টিনের বাক্সটা। আমার বুকের ভেতর তখন 55 বছরের একটা ভয়, একটা অপরাধ বোধ একসাথে ফেটে পড়ছিল। আমি বললাম, বাক্সটা খুলে দেখেন বাবু, জলদি। অর্ণব বাবুর হাত কাঁপছিল বাক্সটা খুলতে গিয়ে। ভেতরে ছিল একটা পুরনো ভিজা দাগ লাগা ডায়েরি, কয়েকটা চিঠি আর একটা ছবি। প্রণব দাদা বাবুর নিজের হাতে আঁকা রায়বাড়ির একটা স্কেচ, তাতে গোপনীয় কুঠুরির অবস্থান চিহ্নিত করা। দেবাশিস ভাই ডায়েরিটা সাবধানে খুলে পড়তে শুরু করলেন, পাতা উল্টে উল্টে। এখানে সব লেখা আছে, তিনি বললেন। গলা কাঁপছিল তার। কেশব চৌধুরীর নাম, তার হুমকির চিঠি, তারিখ, সব প্রমাণ। এমনকি সেই রাতে কারা কারা উপস্থিত ছিল তাদের নামও। ঠিক তখনই ওপর থেকে একটা প্রচন্ড শব্দ শোনা গেল, কাঁচ ভাঙার, কাঠ ফাটার শব্দ। পুরো বাড়িটা যেন কেঁপে উঠল একবার। তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল, এতটাই শান্ত যে সেই নীরবতা নিজেই ভয়ঙ্কর মনে হচ্ছিল। আমরা কেউ কিছুক্ষণ কথা বলতে পারলাম না। শেষে অর্ণব বাবু বললেন, আমাদের ওপরে যেতে হবে, প্রণব দাদা বাবুকে দেখতে হবে। অর্ণবের দৃষ্টিকোণ। আমরা যখন আবার উপরে উঠলাম, কোনার ঘরের দৃষ্টি দেখে আমি থমকে গেলাম। ঘরটা প্রায় ধ্বংসস্তূপ, আলমারি ভাঙা, জানালার কাঁচ চুরমার, দেয়ালে গভীর আঁচড়ের দাগ। কিন্তু ঘরের মাঝখানে একটা আলো, নরম সোনালি আলো, ধীরে ধীরে জ্বলছিল, নিভছিল, যেন কোনো প্রদীপের শিখা বাতাসে কাঁপছে। সেই আলোর ভেতর থেকে আমি প্রথমবারের মতো দেখলাম তাকে, প্রণবকে। স্পষ্ট নয়, কিন্তু চেনা যায় এমন একটা অবয়ব। একজন তরুণ, 19-20 বছরের, মুখে একটা ক্লান্ত কিন্তু শান্তির হাসি। তার কণ্ঠ ভেসে এলো, দুর্বল কিন্তু স্পষ্ট, সরাসরি আমার মনের ভেতর যেন, তোমরা পেরেছ, সত্যিটা তোমাদের হাতে। এখন এখন সেটা পৃথিবীকে জানাও। আমার জন্য না, কিন্তু ন্যায়ের জন্য। আমার চোখে জল এসে গিয়েছিল। আর কেশব চৌধুরী, প্রণবের অবয়বটা একটু কেঁপে উঠল, তার হাসিটা আরো গভীর হলো, প্রায় করুণাময়। তার শক্তি এখন অনেক দুর্বল, সে অন্ধকারে ফিরে গেছে, একা। আমার মনে হয় না সে আর কারো ক্ষতি করার শক্তি পাবে, কিন্তু সে হয়তো কখনোই মুক্তি পাবে না, কারণ যে ঘৃণা নিয়ে বাঁচে সেই ঘৃণাই তাকে চিরকাল বেঁধে রাখবে। এটাই হয়তো তার নিজের শাস্তি। নরেশ চাচা তখন হাঁটু ঘেরে বসে পড়লেন মেঝেতে, কেঁদে ফেললেন, দাদা বাবু, আমি ক্ষমা চাই, আমি সেই রাতে আপনাকে একা ফেলে চলে গিয়েছিলাম। প্রণবের কণ্ঠ নরম হয়ে এলো, নরেশ, তুই যা করেছিলি ঠিক করেছিলি। তুই বিনয়দাকে বাঁচিয়েছিলি আর গোপালের কাছে খবর পৌঁছে দিয়েছিলি পরে যে আমি কি করেছিলাম। তুই আমাকে কখনো বলিসনি এতগুলো বছর, এটাই তো যথেষ্ট, তাই না? সেই আলোটা তখন আরো উজ্জ্বল হয়ে উঠল, তারপর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, যেন সকালের কুয়াশা রোদে গলে যাচ্ছে। শেষবারের মতো প্রণবের কণ্ঠ ভেসে এলো, প্রায় ফিসফিসের মতো, জবা ফুলগুলো এবার সত্যি সত্যি ফুটতে দেখবো মনে হয়। তারপর ঘরটা সম্পূর্ণ শান্ত হয়ে গেল, বাতাসের তাপমাত্রা স্বাভাবিক হয়ে এলো, যেন 55 বছরের একটা ভার হঠাৎ নেমে গেল সেই বাড়ি থেকে। পরিণতি। অর্ণবের দৃষ্টিকোণ। সেই রাতের পর আমরা 3 দিন ধরে ডায়েরি আর চিঠিগুলো নিয়ে কাজ করলাম। দেবাশিস ভাই তার পরিচিত এক সাংবাদিক বন্ধুর সাহায্যে পুরো ঘটনাতে প্রকাশ করলেন। একটা বিস্তৃত প্রতিবেদন, প্রণবের আত্মত্যাগের কথা, কেশব চৌধুরীর সেই রাতের ভূমিকার প্রমাণ। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকরাও আগ্রহ দেখালেন, কারণ প্রণবের ডায়েরিতে সেই এলাকার আরও অনেক না জানা ঘটনার বিবরণ ছিল, যা ইতিহাসের একটা হারিয়ে যাওয়া অধ্যায় নতুন করে জানার সুযোগ করে দিল। কেশব চৌধুরীর পরিবার এখনও বেঁচে আছে অন্য জেলায়, তার নাতি নাতনিরা।
প্রতিবেদন প্রকাশের পর তাদের মধ্যে অনেকেই প্রথমে অস্বীকার করেছিলেন, কিন্তু ডায়েরির প্রমাণ আর সেই সময়ের আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য মিলিয়ে সত্যিটা আর লুকিয়ে রাখা সম্ভব হয়নি। আইনগতভাবে এত বছর পরে বিচার করা কঠিন, কিন্তু ঐতিহাসিকভাবে সত্যিটা এখন লিপিবদ্ধ হয়ে গেছে, যা প্রণব চেয়েছিলেন সবচেয়ে বেশি। আমি নরেশ চাচার সাথে মিলে বাগানের সেই জায়গায় যেখানে প্রণব দাদাবাবুকে তাড়াহুড়ো করে কবর দেয়া হয়েছিল একটা যথাযথ স্মৃতিফলক তৈরি করালাম। ভৈরব ঠাকুরকে ডেকে আনলাম গ্রাম থেকে আর যথাযথ আচার অনুষ্ঠান পালন করলাম, যা ৫৫ বছর আগে করা সম্ভব হয়নি। সেই দিন আমি প্রথমবারের মতো লক্ষ্য করলাম বাগানের জবা ফুলগুলোর রং যেন একটু হালকা হয়ে এসেছে, এখনও লাল, কিন্তু আর সেই ভয়ঙ্কর কালচে রক্তবর্ণ নয়। গোপাদের কথাও জেনেছিলাম আরও বিস্তারিতভাবে। তিনি বহু বছর আগে মারা গিয়েছিলেন শান্তিতে, নিজের পরিবারের মাঝে। তার নাতিদের একজনকে আমি খুঁজে বের করে পুরো গল্পটা জানিয়েছিলাম। তিনি কেঁদে ফেলেছিলেন ফোনে, বলেছিলেন আমার দাদু কখনো বলতেন তার জীবনটা এক অচেনা চাচার কাছে ঋণী, যাকে তিনি কখনো মনে করতে পারতেন না। এখন বুঝলাম কেন। দেবাশিসের দৃষ্টিকোণ। আমার চ্যানেলে এই কেসটা নিয়ে যে ভিডিও প্রকাশ করেছিলাম সেটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি দেখা ভিডিও হয়ে গিয়েছিল, কিন্তু এবার প্রথমবারের মতো আমি অনুভব করলাম এই কাজটা শুধু ভিউ বা কন্টেন্টের জন্য না, এই কাজটা ছিল একজন মানুষকে, একটা ভুলে যাওয়া আত্মত্যাগকে ন্যায্য স্বীকৃতি দেওয়ার জন্য। আমি এখনও মাঝে মাঝে ভাবি সেই কালো ছায়াটার কথা, কেশব চৌধুরীর সেই অংশ যেটা এখনও হয়তো কোথাও অন্ধকারে আটকে আছে। প্রণব বলেছিল তার শক্তি দুর্বল হয়ে গেছে, সে আর কারো ক্ষতি করতে পারবে না। আমি সেটা বিশ্বাস করতে চাই, কিন্তু আমার পেশায় আমি শিখেছি কিছু অন্ধকার কখনো সম্পূর্ণভাবে মিলিয়ে যায় না, শুধু ঘুমিয়ে পড়ে, অপেক্ষা করে। নরেশের দৃষ্টিকোণ। আমার বয়স এখন ৭৫, বাকি জীবনটা হয়তো বেশি দিন নেই, কিন্তু এখন আমি শান্তিতে ঘুমাতে পারি, যা আমি ৫৫ বছরে কখনো পারিনি। আমি আর ভয় পাই না ওই কোণার ঘরের সামনে দিয়ে হাঁটতে, বরং মাঝে মাঝে সেখানে গিয়ে দাঁড়াই আর মনে হয় একটা নরম উষ্ণ অনুভূতি ঘিরে ধরে আমাকে, যেন প্রণব দাদাবাবু এখনও আছেন, কিন্তু এখন আর আটকে নেই, বরং এই বাড়িকে রক্ষা করছেন ভালোবাসা দিয়ে। অর্ণববাবু সিদ্ধান্ত নিয়েছেন বাড়িটা ভেঙে ফেলবেন না, বরং সংস্কার করে একটা স্মৃতিসৌধ আর জাদুঘর বানাবেন, যেখানে মুক্তিযুদ্ধের এই না জানা গল্পটা মানুষ জানতে পারবে। আমি জানি প্রণব দাদাবাবু এতে খুশি হতেন। উপসংহার, কথকের কণ্ঠে। রক্তজবা প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে সোনাডাঙ্গা গ্রামে, কিন্তু এখন আর গ্রামের মানুষ ভয়ে সেই পথে এড়িয়ে চলে না, বরং প্রতি বছর ডিসেম্বরের ১৬ তারিখে বিজয় দিবসে বাড়ির সামনে জড়ো হয় শত শত মানুষ প্রণব রায়ের আত্মত্যাগের কথা স্মরণ করতে। জবা ফুলগুলো এখনও ফোটে সেই বাগানে প্রতি শীতে। মানুষ বলে রংটা এখন আর আগের মতো ভয়ঙ্কর লাল নয়, বরং একটা উষ্ণ গভীর লাল, যেন ভালোবাসা আর আত্মত্যাগের রং। আর মাঝে মধ্যে কোনো কোনো রাতে যখন বাতাস স্তব্ধ হয়ে যায়, কেউ কেউ নাকি এখনও শোনে একটা ফিসফিসানি কোনার ঘরের দিক থেকে ভেসে আসা। কিন্তু এখন সেই কণ্ঠে আর কোনো ভয় নেই, কোনো কান্না নেই, শুধু একটা শান্ত তৃপ্ত স্বর, যেন কেউ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘরে ফিরেছে। আর কেশব চৌধুরীর সেই অন্ধকার অংশটা, কেউ জানে না সে এখন কোথায়। হয়তো সে এখনও কোনো ভুলে যাওয়া কোণে ঘাপটি মেরে আছে, অপেক্ষা করছে, কারণ কিছু কিছু অন্ধকার বন্ধুলা সত্যিই কখনো সম্পূর্ণভাবে মিলিয়ে যায় না। সমাপ্ত। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ব্যবহার করা হয়েছে শুধুমাত্র গল্পের আবহ তৈরির জন্য, কোনো নির্দিষ্ট ঐতিহাসিক ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই।